শামুদের পাদুদাদু নাকি একসময় নদী পুলিশে চাকরি করতেন, অথচ সাঁতার জানেন না। এমনকি ওদের পুরনো বাড়ির বড় চৌবাচ্চায় একবার পড়ে গেছিলেন, অমনি টুপ করে ডুবে গেছিলেন। সঙ্গে সঙ্গে শামুরা ওকে তুলে মুখে ফু দিয়েছিল, তবে না ধরে প্রাণ ফিরে এসেছিল নাকি। নদীতে সাগরে যারা কাজ করে তারা কেউ সাঁতরাতে জানে না, কিছু দরকারও হয় না। কে জানি এদিকে বেজায় সাহসী। জলে স্থলে অন্তরিক্ষে এমন কোনো জ্যান্ত জানোয়ার নেই যাকে উনি ভয় পান। তবে কিনা এ পাদুদাদু বলেন, কলকাতার চাঁদপাল ঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত হুগলি নদীর দুই তীর আর নদী মুখের প্রতিটি আগাছা আর ঘাসের চাপড়া ওর চেনা ছিল। জলের তলাকার প্রতিটি গর্ত আর বালির চড়া ওর মুখস্থ ছিল। গত ৩০০ বছরের মধ্যে কবে কোথায় কোন জাহাজ, নৌকা বা ভেলা ডুবেছিল এবং সে ডুবাতে কারই বা কি ধরনের আর কতখানি লাভ বা ক্ষতি হয়েছিল সব তার নক্ষ দর্পণে ছিল। দুই তীরের প্রতিটি কাজ ওর পুরনো বন্ধু ছিল। কার ডালপালা বাঁকা বা ভাঙা কেন তাও তার অজানা ছিল না। প্রত্যেকটি ভাঙা দেওয়াল, ধসে যাওয়া দুর্গ, গাছ গছানো ইটের গাদা, মজা পুকুর, শুকনো কুয়ো, খোড়ো ঘর, টালির গুদম, এমনকি সমস্ত নালার মুখ কার, কবেকার এবং কি জন্য তৈরি তার ইতিবৃত্ত তিনি সঙ্গে সঙ্গে বলে দিতে পারতেন। এখন অবশ্য পাদুদাদুর ৯১ বছর বয়স, তাই কিছু কিছু ভুলে গেছেন। শামুদের তার ওইসব লোমহর্ষক অভিজ্ঞতার কথা বলতেন শুধু একটি শর্তে, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। বুঝতে না পারলেও তাতেও সবাই রাজি ছিল। কালীঘাটিয়া খালের পাড়ে শামুদের বাড়িতে প্রায় প্রত্যেক রবিবার সকালে নৌকো চেপে আসতেন। সঙ্গে আনতেন গামছার বাঁধা এক একটি প্রায় কিলোটাক ওজনের ২-৩টি চাঁদা মাছ, কি কাছিম, কি বিশাল দাঁড়া কাঁকড়া, নিদেন খানকুড়ি কচ্ছপের ডিম। সারাদিন গাল গপ্প, খাওয়া দাওয়া, দুপুরে ঘুম, বিকেলে চা সেরে হঠাৎ বলতেন, ওই যা শেষটা না ভাটা পড়ে যায়, বলে সঙ্গে সঙ্গে নৌকো চেপে রওনা দিতেন। ভাটার আগে পৌঁছতে হবে। অন্ধকারে জলে থাকা নয়, জলে জাদু আছে। সেবার এই কথা শুনে শামুরা মুখ লিখিয়ে হেসেছিল। পাদুদাদুর কি রাগ! জলের কথা তোরা কি জানিস রে ছোড়া? জর্জ মেরি বালিচরের নাম শুনেছিস? ওপর থেকে মালুম দেয় না। আগে এত জাহাজডুবি হতো যে তাদের মাস্তুলগুলো সজারুর কাঁটার মতো হজিয়ে থাকতো। সেসব দিন গেছে বটে, কিন্তু এখনো মাঝে সাঝে তারা জলের ওপর ভেসে ওঠে। অনেক লোক দেখেছে। নদী পুলিশের কাজ খুব সোজা নয়। কোন বিপদটা সত্যি আর কোনটা বা কে স্বপ্ন তাই বা কে বলে দেবে? হ্যাঁ, এই বলে হাড়ি মুখ করে নৌকায় চেপেছিলেন। আসলে নাকি সত্যিকারের আত্মীয় নয়। ফ্রেজারগঞ্জের কাছে শামুর ঠাকুমার বামার বাড়ির সম্পর্কের কিরকম দাদা, বোধ হয় পাড়াতো তো, তবে সেটা কিছু বড় কথা নয়। নিজের দাদারও তো খোঁজ খবর নেয়ই না, এমনকি মরেও গেছে। তাই পাদুদাদুর এ বাড়িতে এত আদর। আর শুধু শামু কেন, শামুর বন্ধুরাও ওকে ভারী পছন্দ করে। তো এবার পুজোর সময় দেওয়ালির পরদিন ছোট নাতি গোবরাকে সঙ্গে নিয়ে বেশ সকাল সকাল পাদুদাদু এসে হাজির হলেন। দুজনের হাতে দুটো গামছায় বাঁধা ২০টা ৪০টা প্রকাণ্ড গলদা চিংড়ি। দেখেই সকলের চক্ষু চড়ক কাজ। পাদুদাদু বললেন, মা কালীকে দেখিয়ে তবে রান্না। তিনি একবার এই দিনে আমার বড় উপকার করেছিলেন। হঠাৎ সে কথা মনে পড়ে গেল। দেখ রে গোবরা, ৪টে নারকোলও হবে। বাড়ি ভর্তি লোকের খাওয়া দাওয়া হলে পর মাঝের ঘরের ফরাসে শুয়ে টেনে খো। বিকেলে চায়ের পেয়ালা হাতে নিয়ে তাকিয়াতে ঠেস দিয়ে শামুর বড় জ্যাঠামশাই বলেন, এত বড় আর এত মিষ্টি গলদা শুধু আজকাল কেন, কোনো কালেই অঞ্চলে দেখা যায়নি। কোথায় পেলেন মামা? পাদুদাদু তাকিয়া সরিয়ে দিয়ে শিরদাঁড়া সোজা করে আসন পেরি হয়ে বসে বললেন,
এই হুগলি নদীর একটি বিশেষ জায়গায় রাতে বড় বড় দড়ি বাঁধা হাড়ি ডুবিয়ে রাখা হয়। দুদিন বাদে ভোরে সেগুলো টেনে তোলা হয়। কপাল ভালো হলে জন দশেক লোক এক এক হাড়িতে হাত লাগায়। অন্য কোথাও অন্য কোনো ভাবে আমাদের লোক ছাড়া আর কারো হাতে এই জিনিস উঠবে না, আর বছরে একবারই উঠবে। তারপর কেমন যেন অন্য মনস্ক হয়ে এদিক ওদিক চেয়ে বললেন, সে কি আজকের কথা? হয়তো 41 কি 42 সাল হবে, ভালো করে মনেও করতে পারি না। তখন আমার বয়স 50-এর ওপরে, পাকাপোক্ত, সবচেয়ে অভিজ্ঞ আর বিশ্বাসী নদী পুলিশের একজন। দ্বিতীয় মহাযুদ্ধটা হঠাৎ বড্ড কাছে এসে পড়েছিল। আরও পরে ডিসেম্বর মাসে এখানে ওখানে কলকাতা আর তার আশেপাশে জাপানিরা বোমা ফেলেছিল। কিছু লোকও মরেছিল, শহর ছেড়ে অনেকে পালিয়েছিল, আবার পরে কেউ কেউ ফিরে এসেছিল। সন্ধে থেকে চারিদিক ঘুটঘুটে অন্ধকার। কালী পুজোর দিন কোথাও একটা আলোর রশ্মি দেখবার উপায় নেই। পর্দা টেনে ঘেরাটোপ দিয়ে দরজা জানলা বন্ধ করে সেবার সব পূজা হলো। যেন কতই না লজ্জার ব্যাপার, একটা পাঠা পর্যন্ত পাওয়া যায়নি। সব মিলিটারিতে কিনে নিয়েছিল। একদিনের জন্য ছুটি চাইতে পারলাম না। খুটখুটে অন্ধকার, নিঃশব্দ লঞ্চে করে রোজ রাতে চাঁদপাল ঘাট থেকে স্রোতের সঙ্গে 10 মাইল টহল দিচ্ছি। অন্ধকারে যথাস্থানে বোমা ফেলার যেমন অসুবিধা হয়, তেমনি আবার প্যারাশুটে করে কমান্ডো নামাবার সুবিধাও হয়। বোমা অবশ্যই ডিসেম্বরে ওরা খোলাখুলি দিনের বেলাতেই ফেলেছিল। যে যাই হোক, আমাদের কাজ হলো যাতে কোনো নির্জন জায়গায় প্যারাশুটে নেবে নৌকো করে নদী পথে এসে ফোর্ট উইলিয়ামের কেউ না ক্ষতি করে সেইটা দেখা। ঠাকুমা বলতেন, সে রাতে স্বয়ং মা কালী নাকি বীরের সঙ্গে মিশে আলোর শোভা দেখতে বেরো। তবে 1942 সালের ওই ঘুটঘুটে অন্ধকারে কি দেখতে বেরোবেন? এক যদি জাপানি বোমারু বিমানকে ঠেকাবার ইচ্ছে হয়ে থাকে। নিঃশব্দ মোটর তলাটা জলের ওপর দিয়ে পিছলে পিছলে যাচ্ছে। ভাবছি এমন তেলতেলা নদী ভূভারতে আর নেই। আবার ভাবছি ওই তেলতেলা জল থেকে অন্ধকারও কেমন একটা আভা বের হচ্ছে। তাতে আমরাও যেমন জলের ওপরটা দেখতে পাচ্ছি, তেমনি আকাশ থেকে আমাদের লঞ্চটাও মালুম দিচ্ছে না তো। তাছাড়া আর একটা ভয়ও ছিল, এই জগৎজোড়া আতঙ্কের মধ্যে কেন কলকাতার দুষ্কৃতীরা যে যার সুবিধা করে নেবার তালি আছে। এর আগেও তার প্রমাণ পেয়েছি। ভয় ডয় নেই তাদের, ঠাকুর দেবতাকেও বিশ্বাস নেই। চাই কি কালী পুজোর এই নিকশ কালো অন্ধকারে চুপিসারে গিয়ে সেই গোপন জায়গা থেকে ডুবানো হাড়ি তুলে গলদা পাচার করলেই বা দেখছে কে? যেরকম ছোকছোক করে বেড়ায় ওরা, লুকোনো জায়গাটা জেনে ফেলাও অসম্ভব না। আকাশে এদিকে একটা অসময়ের ঝড় পাখি উঠেছে। কালির শিশিতে আরো কালি ঢাললে যা হয় তাই হচ্ছে। জলেতে আকাশেতে তফাৎটা ক্রমে দূর হয়ে যাচ্ছে। চারিদিকে থমথম করছে। কোথায় নদীর তলায় গর্ত, কোথায় বালির চড়া। আমি যে আমি, আমারই তো গুলিয়ে যাচ্ছে। অন্য লোকের কি কথা, এমনি রাতেই হয়তো উঠি। বুকটা ধরাস করে উঠল। স্পষ্ট দেখতে পেলাম সরু পানসির মতো একটা নৌকো অন্ধকার ভেদ করে সাই করে ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল। কি করে দেখলাম জিজ্ঞেস করিস না, বিপদের সময় মানুষের একটা ষষ্ঠ ইন্দ্রিয় গজায়। মোটা শেকলের মতো কিছুতে বাধা পেয়ে আমাদের লঞ্চ পায় উল্টে আর কি। আমাদের চক্ষু স্থির। হোয়াট হোয়াট করতে করতে আমাদের অফিসার ক্যাপ্টেন গ্যারিক ক্যাবিন থেকে বেরিয়ে এলো। এতক্ষণ সে দূরবীন দিয়ে আকাশ দেখছিল। অন্ধকারে জায়গাটা চিনতে পারলাম। গায়ে রক্ত হিম হয়ে গেল। আসন্ন ঝড়ের অন্ধকারে সব লেপে পুছে একাকার হয়ে গেল। মানুষরে তো দেখতে পাচ্ছিলাম সেই অষ্টাবক্ষ তেঁতুল গাছ, যার নিচে কোনো মাঝি মরে গেলেও নৌকা বাঁধে না। তার ওপরে ওলন্দাজদের ওয়াচ টাওয়ারের ভয় স্তূপের ইটের গাদা, আর একটু উপরে পুরনো পর্তুগিজ বাতিঘর। তার ফোকলা তাক আর কানা চোখ নিয়ে অমাবস্যার অন্ধকার আর ব্ল্যাক আউটের কালো কম্বল আর আসন্ন ঝড়ের কালিমা গায়ে জড়িয়ে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে সরু পানসি চেপে শতরোদের চর কোথায় গিয়ে সেদল কার বাবার সাধ্যে বোঝে। মাছ ফাছ তুলে নিলেই বা কে বাধা দিচ্ছে? সাহেবকে কিছু বলা যায় না, অমনি হুকুম দেবে, 5 নাও, রকেট উড়িয়ে ফ্লেয়ার জেলে রাতকে দিন করে সাংঘাতিক এক মিলিটারি তল্লাশি চালাবে।
চিরকালের মতো আমাদের গায়ের লোকদের গলদার হাড়ি ডুবোনো ঘুচে যাবে। জানিস বোধহয় মিলিটারি সাহেবদের হাত থেকে জাপানি কমান্ডো যদিই বা বাঁচে, গলদা চিংড়ি কদাচ নয়। বলতে একটা সময় লাগলো, কিন্তু ঘুরতে লেগেছিল হয়তো 8 মিনিট। তারই মধ্যে লঞ্চ কাত হয়ে যাওয়াতে সাহেব, আমি, বিলেতি গানাররা দুজন আর 4 দিশি সারেং ঝুপঝুপ করে জলে পড়ে গেলাম। বলেছি তো, যারা জলে জলে জীবন কাটায় তারা কেউ সাঁতার শেখে না, কারণ জলকে তারা ভয় পায় না। যারা ডাঙায় থাকে কিন্তু মাঝে মধ্যে জলে নামে, আর মাঝেরা সবাই দক্ষ সাঁতারু হয়। তা আমরা কজনে টুপ করে ওই তেল তেলা জলে ডুবে গেলাম। একবারে কেউ ডোবে না জানিস তো, থেকে থেকে ভেসে উঠে বাঁচবার চান্স পায়। আমরাও বার কয়েক ডুবলাম, আবার ভাসলাম। সাহেবগুলোর কথা আর বলিস নে। তারই মধ্যে খচমচ হয়ে কাত হয়ে যাওয়া লঞ্চে চেপে বসল সারেগ্রাম মাঝির ছেলে। তারা সাঁতরে অপর পারে ডাঙায় উঠল, আর আমার কথা বলিস নে। প্রাণ প্রাণে ঠ্যাং হাত ছুঁড়ে কতবার যে ডুবলাম আর ভাসলাম তার ঠিক নেই। শেষটা দেখে দিব্যি ভেসে আছি, এমনকি ডাঙার কাছেও পৌঁছে গেছি। আর সবচেয়ে অদ্ভুত, চারিদিকে আলোই আলো। পর্তুগিজ বাতি ঘরে কে আর পি কে তুচ্ছ করে বিরাট মস্ত বাতি জ্বেলেছে। আর সে কি হট্টগোল দেখি, কানে মাকড়ি, মাথায় ফাট্টা, হাতে মুগুর, নেংটি পরা এত লোক, গোটা 5 ছিপ আর জন 10 পেটে লোককে কোণঠাসা করেছে। দেখেই ভাবলাম তবে আমি নিশ্চয়ই মরে গেছি, স্বর্গে গেছি। মা কালী তাহলে আমার সব দুষ্কর্মের কথা জানতেই পারেননি। যেমন ভাবা অমনি মুচ্ছ। যখন জ্ঞান হলো, নাকে এলো গহদা চিংড়ির খুশ পাই, যে দেখি রাত ভোর হয়ে গেছে। আমি আমাদের গায়ের চণ্ডী মণ্ডপে হাত পা এলিয়ে পড়ে আছি। আমার পাশে গলদা চিংড়ির কাদা। প্রতি বছর যেমন হয়, ধর্মর করে উঠে বসতেই গায়ের লোকেরা আনন্দ কোলাহল করে উঠল, মরেনি মরেনি। চিংড়ি খেতে বাধা নেই শুনে আরেকবার মুচ্ছানা গেল, খুব হেঁচকে উঠল। তবে দুপুরে নারকেল চিংড়ি খেতে কোনো অসুবিধা হয়নি। এই বলে পাদু দাদু গল্প থামিয়ে উঠে পড়ার উদ্যোগ করছেন। এই দেখে শামুর আর 7-8 জন ওর কাছা ধরে ঝুলে পড়াতে উনি ধপ করে বড় তাকিয়াটার ওপর বসে পড়ে শামুর মার হাত থেকে আরেক পেলা চা নিয়ে বললেন, হ্যাঁ ওই যে বলছিলুম, সাহেবগুলোর কথা আর বলিস নে। পরে কাগজে পড়লাম, ওরা যেই দেখেছে বাতিঘরে জোর বাতি জ্বলছে, অমনি ভয় ডর ভুলে লঞ্চ থেকে ছোট নৌকা দুটি নামিয়ে ডাঙায় চলে এসেছে। কার এত আস্পর্ধা যে ব্ল্যাক আউট ভাঙে? আর কারফিউ বলবৎ থাকতে কারা এত হল্লা করছে? সঙ্গে সঙ্গে দপ করে আলো নিভল, সব চুপ। এসে দেখে গোটা 10-12 জাপানি কমান্ডো তাদের ছিপের উপর এলো পাতারি অজ্ঞান হয়ে পড়ে আছে, ছিপ টেনে কাদায় তোলা। কানা বাতি ঘরে 100 বছর আলো জ্বলেনি, জন মানুষের সারা শব্দ নেই। গ্যারিক আর গানারদের জয় জয়কার। টাকা করি মেটেল ফেটেল পেল। অনলি স্যাড থিং হলো, প্যারোই নিশ্চয়ই একলা লড়ে ওদের ঘায়েল করে নিজে জলের তলায় তলিয়ে গেছে। প্যারোর জন্য টুপি খুলে খানিক্ষণ দাঁড়ালো। ওদের মাইনেও বাড়ল। আর তুমি চাকরিতে ফিরে গেলে না? পাগল, আর যাই কখনো? শেষটা যদি সত্যি করে মনে টরে যাই। গা ঢাকা দিলাম। ওরা কালো বর্ডারের চিঠি বেশ কিছু টাকা কুড়ি পাঠিয়ে দিয়েছিল। তা গায়ের লোকেরা খুব সাহসী বলতে হবে। ওই অন্ধকারে চিংড়ি তুলল, চাপানি ধরল, তোমাকে প্রাণে বাঁচালো, খুব বীর পুরুষ। আরে দূর দূর, তাই করে কখনো? তাহলে তো ওই কুখ্যাত অষ্টাবক্ষ তেঁতুলতলা দিয়ে আসতে হবে। তোরাও যেমন, অর্ধেক ছিল তক্তাপোষের তলায়, বাকি অর্ধেক আলো জ্বলা দেখে আর হট্টগোল শুনে মূর্ছা গেছিল। তারপর ভোরে উঠে চণ্ডী মণ্ডপে চিংড়ি সহ আমাকে দেখে সকলের কি ফুর্তি। ওদের বিশ্বাস আমি একলাই সব চিংড়ি তুলে এনেছিলাম। ডবল ভাগ নিয়ে সেদিন চেতলা ফিরেছিলাম। আর কখনো নদী পুলিশের ধার কাছে যায়নি। বাবা, পৈতৃক প্রাণটা বাঁচা নিয়ে কথা। শামু ঠাকুমা বললেন, কিন্তু পাদুদা, তাহলে কানে মাকড়ি নেংটি পরা লোকগুলোই বা কে? পাদু দাদু উঠেই পড়লেন, কে জানে কে। তবে একটা বিষয় কোনো সন্দেহ নেই, মা কালীর চিংড়ি ফাঁকি দিতে পারে না কেউ। তিনি নিজেই ব্যবস্থা করে নেন। চললে গোবরা, আর দেখ, এসব কথার এক বর্ণ যদি তোর ঠামুর কানে তুলিস তো আর কখনো কোথাও নিয়ে যাব না। গোবরা বলল,
আমি শুনতে পাইনি দাদু, ঘুমিয়ে পড়েছিলাম।